ক্লাস 12-এ তড়িৎ রসায়ন সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। আমরা আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছি যে তড়িৎ বিশ্লেষণ ঘটনাটা ঘটাতে হলে দুটো বিষয় উপস্থিতি অবিচ্ছেদ্য, সেটা থাকতেই হবে, এসেনশিয়াল। তার মধ্যে একটা হলো ইলেকট্রোলাইট অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবং সেকেন্ড হলো তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তো প্রথমে আমরা দেখে নেব যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো। না, এগুলো হলো যৌগিক পদার্থ যেগুলো গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় রেখে, উপযুক্ত দ্রাবক অর্থে কি? উপযুক্ত দ্রাবক অর্থে যে দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এই যৌগিক পদার্থগুলো আয়নে বিভাজিত হতে পারে সবচেয়ে ভালো, সেটা ভালো দ্রাবক হিসাবে কাজ করবে। তো সেরকম দ্রাবকে দ্রবীভূত করে, যেমন উদাহরণ হতে পারে জল, যদি তড়িৎ পরিবহন করানো হয় ওই দ্রবণের মধ্য দিয়ে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবাহিত হয়। অবশ্যই এই প্রসঙ্গে একটা কথা এখানে খেয়াল করবে, এখানে যে তড়িৎ ব্যবহৃত হবে সেটা হবে ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি। এইভাবে তড়িৎ পরিবহন করা হলে ওই গলিত বা দ্রবীভূত যৌগিক পদার্থের কিছু রাসায়নিক পরিবর্তন ঘটবে। তাহলে যে পদ্ধতিতে এরকম রাসায়নিক পরিবর্তন ঘটানো হবে সেটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। তড়িৎ চলাচলের মাধ্যম হিসাবে যে সলিড অর্থাৎ কঠিন পদার্থগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে আমরা বলবো তড়িৎদ্বার, এবং যে সিস্টেম অর্থাৎ এই যে তড়িৎ বিশ্লেষণের ঘটনাটা যে পাত্রে ঘটানো হয় বা যে সিস্টেমের মধ্যে ঘটানো হয় তাকে ভোল্টামিটার বলা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা দেখে নেব যে একটা তড়িৎ বিশ্লেষণ যে ঘটানো হবে ভোল্টামিটারে তার একটা কমন সেটআপ সম্পর্কে আমরা পরিচিত হব। দেখো, এখানে একটা পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে গলিত বা উপযুক্ত দ্রাবক যেমন জলে দ্রবীভূত অবস্থায় রাখা আছে। দুটো ধাতব তড়িৎদ্বার এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সেই দুটো ধাতব তড়িৎদ্বারের মধ্যে একটা তড়িৎদ্বারের সঙ্গে ব্যাটারির যে নেগেটিভ পার্ট আছে সেটাকে অ্যাড করা হয়েছে, এবং তড়িৎ বিশ্লেষণে যেটা ব্যাটারির নেগেটিভ দিকের সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলা হয়, এবং যেটা ব্যাটারির প্লাসের দিকের সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বলা হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমরা গ্যালভানিক সেল সম্পর্কে আগে পরিচিত হয়েছি। গ্যালভানিক সেলে কিন্তু ক্যাথোডটা পজিটিভ আধানগ্রস্ত, অ্যানোডটা নেগেটিভ আধানগ্রস্ত, কিন্তু তড়িৎ বিশ্লেষণে আধানের ভিত্তিতে ক্যাথোড আর অ্যানোড কিন্তু ভিন্ন হয়। এবং আরও একবার ওই প্রসঙ্গে একটা কথা মনে করিয়ে দিই যে ক্যাথোড আর অ্যানোড সেটা গ্যালভানীয় কোষই হোক কিংবা ভোল্টামিটারেই হোক, যেখানেই হোক না কেন, উভয় ক্ষেত্রেই ক্যাথোডে কিন্তু বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। তো এই ব্যাপারটা কিন্তু উভয় ক্ষেত্রেই কমন, এটাকে কিন্তু মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাটারি থেকে যে তড়িৎ প্রবাহ ঘটবে সেটা ক্যাথোডের মাধ্যমে দ্রবণে প্রবেশ করবে এবং অ্যানোডের মাধ্যমে পুনরায় আবার ব্যাটারিতে যাবে, এবং এইভাবে একটা সার্কিট কিন্তু কমপ্লিট হবে। তবেই কিন্তু ব্যাটারির তড়িৎ প্রবাহটাও চলবে। এবং তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও একটুখানি স্মরণ করিয়ে দিই, যে এক্ষেত্রে কিন্তু যে অভ্যন্তরে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে বিক্রিয়াগুলো চলে সেগুলো কিন্তু অস্বতঃস্ফূর্ত রাসায়নিক বিক্রিয়া। তড়িতের প্রভাবে এই ঘটনাটা ঘটে তড়িতের উপস্থিতির কারণে, এবং সেটা আবারও উল্লেখ করে দিই, সেটা হচ্ছে ডিসি তড়িৎ প্রবাহ। এরপরে আমরা তড়িৎদ্বার সম্পর্কে একটুখানি পরিচিত হয়ে নিই। দেখো, এখানে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণে যে তড়িৎদ্বারগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদানের যে মাধ্যম হিসেবে কাজ করে যে
সলিড কঠিন পদার্থগুলো সাধারণত, কিছু কিছু ক্ষেত্রে অবশ্য তরল অর্থাৎ মার্কারিও ব্যবহৃত হতে পারে, অধিকাংশ ক্ষেত্রেই কঠিন। তো সেই তড়িৎদ্বারগুলো আমরা দু রকমের বলবো। একটাকে বলবো ইনার্ট ইলেকট্রোড অর্থাৎ নিষ্ক্রিয় তড়িৎদ্বার, রিঅ্যাক্টিভ ইলেকট্রোড সক্রিয় তড়িৎদ্বার। ইনার্ট ইলেকট্রোড তড়িৎ বিশ্লেষণের সময় সেই ইনার্ট ইলেকট্রোডের মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, সেটা অপরিবর্তিত থাকে, বিক্রিয়া অংশগ্রহণ করে না। কিন্তু যেটা রিঅ্যাক্টিভ তড়িৎদ্বার, তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় এবং দ্রবণে ধাতব আয়নের যোগান দেয়। অর্থাৎ যেগুলো রিঅ্যাক্টিভ তড়িৎদ্বার তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে না, রিঅ্যাক্টিভ তড়িৎদ্বারগুলোর ক্ষেত্রে যেহেতু তড়িৎদ্বার থেকে ধাতব আয়ন দ্রবণে যাবে, তাহলে কিন্তু এই জাতীয় তড়িৎদ্বারগুলো সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হবে। তো এরকম উদাহরণ আমরা এবার দেখে নেব। তাহলে ইনার্ট তড়িৎদ্বার বা নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে প্ল্যাটিনাম তড়িৎদ্বার, সেটা কিন্তু জাস্ট ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যম হিসাবে কাজ করে, তো তাকে আমরা নিষ্ক্রিয় বা ইনার্ট ইলেকট্রোড বলবো। কিন্তু সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে যে সিলভার যদি তড়িৎদ্বার হিসাবে ব্যবহার হয়, সেক্ষেত্রে অ্যানোড হিসাবে যে সিলভার থাকবে, সেই অ্যানোড তড়িৎদ্বার থেকে সিলভার জারণ প্রক্রিয়ার মাধ্যমে Ag+ অর্থাৎ সিলভার আয়ন হিসাবে দ্রবণে চলে আসবে। সুতরাং এক্ষেত্রে এই যে সিলভার অ্যানোড, সেটা কিন্তু একটা সক্রিয় তড়িৎদ্বার হিসাবে কাজ করবে। এবারে আমরা আলোচনা করব এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে কতগুলো জ্ঞাতব্য বিষয়, ইম্পর্টেন্ট কয়েকটা বিষয়। দেখো, আগেই বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষণকালেও ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। এটা যেমন আমরা গ্যালভানিক সেলের ক্ষেত্রেও দেখেছি, এখানেও বিষয়টা প্রযোজ্য। নেক্সট, সম্ভাব্য বিজারণ বিক্রিয়াগুলির মধ্যে যার বিজারণ বিভব সবচেয়ে বেশি, সাধারণত তা ক্যাথোডে সংঘটিত হয়। অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষণকালে যদি দেখা যায় যে সেই তড়িৎ বিশ্লেষণ চলার সময় ক্যাথোডে একাধিক বিক্রিয়া ঘটার সম্ভাবনা আছে, তাহলে আমাদেরকে প্রথম দেখতে হবে সেই সম্ভাবনাগুলো যেগুলো আছে সে তার করেসপন্ডিং, প্রত্যেকটার করেসপন্ডিং বিজারণ বিভবের মানগুলো। যার ক্ষেত্রে, যে সিস্টেমের ক্ষেত্রে বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি হবে ওই তড়িৎদ্বারে, অর্থাৎ আমরা যেটা দেখব যে ক্যাথোডে, তাহলে সেই বিক্রিয়াটা সংঘটিত হবে। আর যেগুলোর বিজারণ বিভব তুলনামূলকভাবে কম, সেগুলো সাধারণত ওই ক্ষেত্রে ক্যাথোডে সংঘটিত হবে না। তো অনুরূপভাবে আমরা দেখব যে যে জারণ বিক্রিয়াগুলো আমাদের অ্যানোডে সংঘটিত হতে পারে কোনো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে, কোনো একটা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, দেখতে হবে যে বিক্রিয়াগুলো ওই ক্ষেত্রে অ্যানোডে ঘটা সম্ভব, তার মধ্যে কোনটার রেসপেক্টে বিজারণ বিভব সবচেয়ে কম। একটা কথা আরেকবার একটু মেনশন করে দিই যে আমরা দেখলাম যে অ্যানোডে কিন্তু জারণ প্রক্রিয়া সংঘটিত হয়, কিন্তু জারণ প্রক্রিয়া হলেও আমরা যেটার মানের পরস্পরের মধ্যে তুলনা করব সেটা হলো বিজারণ বিভব। তার মানে আমরা এই যে তড়িৎ বিশ্লেষণ পড়ব, তাতে যে কোনো ক্ষেত্রে কোনো একটা প্রসেস কি হবে সেটাকে ডিটারমিন করার ক্ষেত্রে, সেটা ক্যাথোডেই হোক কিংবা অ্যানোডে, আমরা উভয় ক্ষেত্রেই বিজারণ বিভবকেই কনসিডার করে এগোবো। সুতরাং ক্যাথোডের ক্ষেত্রে বিজারণ বিভব বেশি হলে সেই বিক্রিয়াটা সংঘটিত হবে, অ্যানোডের ক্ষেত্রে বিজারণ বিভব যেটা সবচেয়ে কম, সেই সিস্টেমের করেসপন্ডিং যে জারণ বিক্রিয়া সেটা সংঘটিত হবে। তুলনা করব এক্ষেত্রে বিজারণ বিভবে, কিন্তু বিক্রিয়াটা অ্যাকচুয়ালি যেটা সংঘটিত হবে সেটা হলো জারণ বিক্রিয়া। এবারে চলে আসি এরকম কিছু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার উদাহরণে। দেখো, প্রথম হচ্ছে ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, অর্থাৎ কিনা জলের তড়িৎ বিশ্লেষণ। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে সামান্য সালফিউরিক অ্যাসিড মিশ্রিত জল
জলে 2-4 ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে নেওয়া হবে, মানে যেটা আমরা তড়িৎ বিশ্লেষক হিসাবে ব্যবহার করব। তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হবে প্ল্যাটিনাম। ক্যাথোড এবং অ্যানোড উভয় ক্ষেত্রেই প্ল্যাটিনাম তড়িৎদ্বারের ব্যবহার করা হবে। এইবার লক্ষ্য করো যে ক্যাথোড এবং অ্যানোড উভয় ক্ষেত্রে একাধিক বিক্রিয়া ঘটার সম্ভাবনা আছে। কি দেখে নাও। প্রথম কথা হচ্ছে ক্যাথোড সালফিউরিক অ্যাসিড থেকে H+ দ্রবণে আছে, তাহলে H+ ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাসে রূপান্তরিত হতে পারে। আবার জল নিজেই ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন এবং OH- অর্থাৎ হাইড্রক্সিল আয়ন দ্রবণে উৎপন্ন করতে পারে। কিন্তু তাদের E0 ভ্যালুগুলোকে তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে E0 0 ভোল্ট, দ্বিতীয় ক্ষেত্রে E0 ভ্যালু -0.83 ভোল্ট। আমরা আগেই উল্লেখ করেছি ক্যাথোডে যে সিস্টেমের বিজারণ বিভব বেশি, এগুলো কিন্তু দুটোই বিজারণ বিভব হিসেবেই লেখা হয়েছে। এখানে যত ইএমএফ লেখা হবে সবগুলোই কিন্তু রিডাকশন পোটেনশিয়াল হিসাবেই কিন্তু লেখা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সিস্টেমটার ক্ষেত্রে E0 ভ্যালু বেশি, তাহলে এই ক্ষেত্রে ক্যাথোডে H+ থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়ার যে বিক্রিয়াটা সেটাই সংঘটিত হবে। এই বিক্রিয়াটা এই ক্ষেত্রে সংঘটিত হবে না। অনুরূপভাবে অ্যানোডের ক্ষেত্রেও যদি লক্ষ্য করি, জল থেকে H+ উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারণ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। এবং আরেকটা যে পসিবিলিটি, যেটা সালফিউরিক অ্যাসিড থেকে SO4 2-, যেটা থেকে S4OH 2- এরকম একটা আয়ন তৈরি হবে, অ্যাকোয়াস সলিউশন তৈরি হবে এবং ইলেকট্রন রিলিজ করবে। যে ইলেকট্রন রিলিজ করা মানে হচ্ছে প্রক্রিয়াটা জারণ। কিন্তু আমরা তুলনা করব বিজারণ বিভবের। আমরা দেখছি যে এই দুটোর তুলনামূলকভাবে বিজারণ বিভব এখানে কম। আমরা আগেই উল্লেখ করেছি অ্যানোডে সেই বিক্রিয়াটা সাধারণত সংঘটিত হয় যেখানে বিজারণ বিভবের মানটা কম, সুতরাং অ্যানোডে এই বিক্রিয়াটা সংঘটিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোডে H+ থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, অ্যানোডে জল থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় লক্ষণীয়, যদি এই দুটো ইকুয়েশনকে নিয়ে আমরা একটা টোটাল বা সামগ্রিক বিক্রিয়া লিখি তাহলে দেখব যে এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তো এই ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর সঙ্গে অ্যাড করলে আমরা দেখব যে এখানে কিন্তু H+, এদিকেও 2H+, এদিকেও 2H+ হয়ে ওভারঅল কিন্তু H+ এর হ্রাস বৃদ্ধি এই সিস্টেম চলাকালীন জলের মধ্যে ঘটবে না। তাই বলা যেতে পারে যে এই প্রক্রিয়াটা চলাকালীন এই সিস্টেমের পিএইচের, অর্থাৎ ওই জলীয় দ্রবণের পিএইচের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ পিএইচের মানটা আনচেঞ্জড থেকে যাবে। তাহলে এই গেল প্রথম একটা উদাহরণ। আমরা এরকম উদাহরণ আরও কিছু দেখব। সেকেন্ড এবং একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আমরা এবারে করব, সেটা হলো ইলেকট্রোলাইসিস অফ কনসেন্ট্রেটেড NaCl অ্যাকোয়াস সলিউশন, অর্থাৎ NaCl সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তো এখানে তড়িৎ বিশ্লেষ্য তাহলে পদার্থ হলো NaCl এর গাঢ় জলীয় দ্রবণ কনসেন্ট্রেটেড অ্যাকোয়াস সলিউশন অফ NaCl। তড়িৎদ্বার হিসাবে আমরা ব্যবহার করব কার্বন গ্রাফাইট হিসাবে, এবং সেটা ক্যাথোড এবং অ্যানোড উভয় ক্ষেত্রেই গ্রাফাইট। এবারে লক্ষ্য করো ক্যাথোডে সম্ভাব্য যে বিক্রিয়াগুলো এবং তাদের করসপন্ডিং যে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুগুলো, Na+ অ্যাকোয়াস ইলেকট্রন টেক আপ করে সোডিয়াম সলিড, এর করসপন্ডিং E0 রিডাকশন পোটেনশিয়াল -2.71 ভোল্ট, এবং জল ইলেকট্রন গ্রহণের মাধ্যমে হাইড্রোজেন এবং OH-, এবং এক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল -0.83 ভোল্ট। তাহলে আমরা এখানে ক্যাথোডের যে রিয়াকশানের যে রিডাকশন পোটেনশিয়াল সেটা তুলনা করে দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে দ্বিতীয় বা সেকেন্ড রিয়াকশানটার ক্ষেত্রে E0 রিডাকশানের ভ্যালুটা হায়ার, সো এখানে জল থেকে ইলেকট্রন টেক আপের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। একটা কথা খেয়াল করো, এখানে কিন্তু জলীয় দ্রবণে কোনো H+ নেই,
তাই এক্ষেত্রে কিন্তু H+ থেকে H2 উৎপন্ন হবে না। এটা যেন ভুল করবে না যে যেমন আগের উদাহরণে আমরা দেখলাম সেখানে অ্যাসিডের উপস্থিতির কারণে সেখানে H+ থেকে H2 উৎপাদিত হতে পারত, কিন্তু এক্ষেত্রে সেটা ঘটবে না। অ্যানোডের ক্ষেত্রটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটা একটু খেয়ালও রাখতে হবে। অ্যানোডে সম্ভাব্য যে বিক্রিয়াগুলো হতে পারে সেটার মধ্যে Cl- ইলেকট্রন রিলিজ করে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হতে পারে। তার জন্য রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু +1.36 ভোল্ট। আবার জল থেকে H+ এবং অক্সিজেন উৎপন্ন হতে পারে, দুটো ইলেকট্রন রিলিজ করতে পারে সিস্টেমে, এবং সেক্ষেত্রে E0 রিডাকশনের ভ্যালুটা 1.23 ভোল্ট। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছি বা জেনেছি সেটা হলো অ্যানোডে যেটার বিজারণ বিভব এর মান কম সেটা অ্যাকচুয়ালি তার করসপন্ডিং যে জারণ বিক্রিয়াটা সেটা ঘটা উচিত, কিন্তু এই ক্ষেত্রে একটা বিশেষ ঘটনা ঘটে। দ্রবণে ক্লোরাইড আয়নের Cl- গাঢ়ত্ব যথেষ্ট বেশি থাকার জন্য এক্ষেত্রে আমরা সেকেন্ড সিস্টেমের জন্য যে রিকোয়ার্ড ভোল্টেজ, অর্থাৎ এখানে যেমন দেওয়া আছে 1.23 ভোল্ট, যেটা E0 রিডাকশন, কিন্তু ইন প্র্যাকটিস অ্যাকচুয়াল কেসে এই গাঢ় NaCl জলীয় দ্রবণে জল থেকে অক্সিজেন উৎপন্ন করতে হলে এই যে পোটেনশিয়ালের ভ্যালুটা এটা কিন্তু 1.23 থেকে বেশি হয়ে যায়, ইভেন 1.36কে ছাড়িয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কি ঘটবে না, এই ঘটনাটার প্রথম কথা নামটা জেনে রাখো যে এটারই নাম হচ্ছে ওভার ভোল্টেজ। অর্থাৎ থিওরিটিক্যালি যে পোটেনশিয়ালে আমরা একটা বিক্রিয়া ঘটবে, ইনফ্যাক্ট এখানে জারণ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে, সুতরাং আমরা দেখব যে এই যে রিডাকশন পোটেনশিয়ালের যে ভ্যালুটা, সেই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা যেটা 1.23 আমরা এক্সপেক্ট করছি, কিন্তু ক্লোরাইডের কনসেন্ট্রেশন হায়ার হওয়ার কারণে 1.36-এর তুলনায় এই মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে এই ক্ষেত্রে অ্যানোডে অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটবে সেটা হলো ক্লোরাইড থেকে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। এক্ষেত্রে কিন্তু জল থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে না। তার কারণটা এক কথায় বললে এটার নাম হচ্ছে ওভার ভোল্টেজ জনিত ঘটনার কারণে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোডে কিন্তু এই বিক্রিয়াটা বা রিয়াকশানটা সংঘটিত হবে। এবার খেয়াল করো যে এই দুটো বিক্রিয়া একসঙ্গে যখন সংঘটিত হচ্ছে, প্রথম ক্ষেত্রে জলীয় দ্রবণে OH- উৎপন্ন হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু Cl- থেকে Cl2 উৎপন্ন হচ্ছে, এবং তার মানে এখানে কিন্তু Na+ দ্রবণেই থেকে যাচ্ছে। তার মানে এই প্রক্রিয়াটা যত বেশি সময় ধরে চালানো হবে দ্রবণে OH- গাঢ়ত্ব ততই বাড়তে থাকবে এবং পিএইচের মানও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে, এবং অবশ্যই দ্রবণটা ক্ষারকীয় চরিত্রের হয়ে পড়বে। তাহলে এই বিষয়টা কনসেন্ট্রেটেড NaCl এর ক্ষেত্রে আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে এটা একটু অন্য রকমের সিচুয়েশন ক্ষেত্রে ঘটছে। পরের সিস্টেমে চলে আসি, যে প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করে কপার সালফেটের যে অ্যাকোয়াস বা জলীয় দ্রবণ তার তড়িৎ বিশ্লেষণ। তো এক্ষেত্রে আমরা বিষয়টাতে দ্রুত এগোবো। প্রথম কথা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হচ্ছে। তড়িৎদ্বার হিসাবে প্ল্যাটিনাম, ক্যাথোড অ্যানোড উভয় ক্ষেত্রেই। ক্যাথোডে সম্ভাব্য যে বিক্রিয়া দুটো এখানে লেখা হয়েছে Cu2+ 2 ইলেকট্রন থেকে কপার সলিড এবং জল ইলেকট্রন টেকআপের মাধ্যমে এখানে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হয়েছে এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করেছে। রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুগুলো থেকে দেখা যাচ্ছে কপারের জন্য রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা হায়ার। তার মানে এক্ষেত্রে ক্যাথোডে এই বিক্রিয়াটা সংঘটিত হবে এবং দ্বিতীয় বিক্রিয়াটা এক্ষেত্রে ঘটবে না। অ্যানোডে যে সম্ভাব্য বিক্রিয়াগুলো আছে সেই সম্ভাব্য বিক্রিয়াগুলোর মধ্যে প্রথম বিক্রিয়াটা সালফেট আয়ন থেকে আমরা দেখছি H2OH2- অর্থাৎ পারক্সি ডাইসালফেট আয়ন উৎপন্ন হচ্ছে। পারক্সি ডাইসালফেট আয়ন উৎপন্ন হচ্ছে, ইলেকট্রন রিলিজ করছে। এটা হতে পারে, হবেই এমন কোনো ব্যাপার নেই, এটা হতে পারে। তো সেক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল +2.0 ভোল্ট
এবং জল থেকে H+ এবং আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে ইলেকট্রন রিলিজের মাধ্যমে, এর করেসপন্ডিং রিডাকশন পোটেনশিয়াল 1.23 ভোল্ট। তো এক্ষেত্রে সাধারণ যে ঘটনাটা ঘটে সেটাই এক্ষেত্রে ঘটবে, অর্থাৎ এই যে রিডাকশন পোটেনশিয়ালের যে ভ্যালু, সেই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুতে আমরা দেখতে পাচ্ছি এটা লোয়ার ভ্যালু, এটা হায়ার ভ্যালু। তো লোয়ার ভ্যালুর যে করেসপন্ডিং জারণ বিক্রিয়া সেটাই সংঘটিত হবে, অর্থাৎ অ্যানোডে এই বিক্রিয়াটা সংঘটিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাথোডে Cu2+ থেকে কপার উৎপন্ন হচ্ছে, থাকছে সালফেট আয়ন, আর এখানে জল থেকে H+ কিন্তু ক্রমশ উৎপন্ন হতেই থাকবে। তো তার মানে H+ যেহেতু এখানে ক্রমশ দ্রবণে বৃদ্ধি পাচ্ছে, তার মানে পিএইচের মান হ্রাস পাবে এবং অবশিষ্ট যে দ্রবণটা সেটা অ্যাসিডিক বা আম্লিক হয়ে পড়বে, এটা আমরা বুঝতে পারছি। নেক্সট এক্সাম্পল আমরা যেটা দেখব যে কপার ইলেকট্রোড ব্যবহার করে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তাহলে এটা কিন্তু আগে যে আমরা উদাহরণটা আলোচনা করেছিলাম সেক্ষেত্রে প্ল্যাটিনাম তড়িৎদ্বার ইউজ করেছিলাম, এবারে কিন্তু কপার তড়িৎদ্বার ইউজ করব, অর্থাৎ কপার এর ধাতব কপারের দণ্ড ক্যাথোড এবং অ্যানোড উভয় হিসাবেই ব্যবহার করব এবং তড়িৎ বিশ্লেষ হিসেবে CuSO4 অ্যাকোয়াস সলিউশন জলীয় দ্রবণ। তাহলে আমরা আগের বারের মতোই বিষয়গুলোকে একইভাবে বিচার করব। ক্যাথোডের সম্ভাব্য বিক্রিয়াগুলো এখানে দেয়া হয়েছে। কপার 2+ ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কপার সলিড, রিডাকশন পোটেনশিয়াল +0.34 ভোল্ট। জল থেকে হাইড্রোজেন উৎপাদনের ঘটনাটাও এক্ষেত্রে ঘটতে পারে, সেক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল -0.83 ভোল্ট। এবং ক্যাথোডে যেটার ভ্যালু হায়ার, অর্থাৎ রিডাকশন পোটেনশিয়ালটা হায়ার, সেই তার করেসপন্ডিং বিজারণ বিক্রিয়াটাই সংঘটিত হবে। তাই এক্ষেত্রে ওপরের যে বিক্রিয়াটা, অর্থাৎ কপার 2+ থেকে কপার উৎপাদন জনিত ঘটনাটা ঘটবে। অ্যানোডে যে যে বিক্রিয়াগুলো সংঘটিত হতে পারে তার মধ্যে জল থেকে H+ অক্সিজেন এবং ইলেকট্রন রিলিজের মাধ্যমে একটা জারণ প্রক্রিয়া সংঘটিত হতে পারে, কিন্তু বিজারণ বিভব যদি আমরা বিচার করি সেটা +1.23 ভোল্ট। আবার দেখব যে সালফেট আয়ন থেকে পারক্সি ডাইসালফেট যে আয়ন সেটা উৎপন্ন হতে পারে, ইলেকট্রন রিলিজ করতে পারে, রিডাকশন পোটেনশিয়াল +2.0 ভোল্ট। এবং কপার এর সলিড থেকে কপার 2+ হতে পারে এবং ইলেকট্রন রিলিজ করতে পারে, এর করেসপন্ডিং রিডাকশন পোটেনশিয়াল +0.34 ভোল্ট। তাহলে অ্যানোডের সম্ভাব্য বিক্রিয়াগুলোর মধ্যে আমরা দেখছি যে শেষের যে রিয়াকশানটা সেটাই কিন্তু অ্যানোডে ঘটবে, কারণ তার ভ্যালুটা E0 যে রিডাকশানের ভ্যালুটা সবচেয়ে কম, তাহলে অ্যানোডে এই বিক্রিয়াটা ঘটবে। এক্ষেত্রে খেয়াল করো এই কপারের উৎস কোনটা। কপারের উৎস কিন্তু আমরা দেখেছি কপার অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়েছে। তার মানে এক্ষেত্রে অ্যানোড হিসেবে যে কপারটা ব্যবহৃত হয়েছে সেটা একটা সক্রিয় তড়িৎদ্বার। এই যে আমরা আগে সক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ একটা উল্লেখ করেছিলাম, এক্ষেত্রেও কিন্তু কপারটা একটা সক্রিয় তড়িৎদ্বারের কাজ করবে। এবার লক্ষ্য করো দ্রবণে কিন্তু এখানে যেমন আমরা দেখছি দ্রবণে যে Cu2+ আছে সেটা যেমন ক্যাথোডের গায়ে জমা হচ্ছে, আবার অন্যদিকে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণের Cu2+ এর আবার যোগান সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। এর ফলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে দ্রবণে কিন্তু Cu2+ এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না, এবং এক্ষেত্রে কোনো ক্ষেত্রে এই প্রক্রিয়াটা চলাকালীন কিন্তু আমরা দেখব যে H+ বা OH- এর গাঢ়ত্বের কোনো পরিবর্তনও ঘটবে না, তাই pH এর মানও কিন্তু বিক্রিয়া চলাকালীন অপরিবর্তিত থাকবে। লাস্ট আরেকটা এক্সাম্পল আমরা দেখব, এবং এই জাতীয় যে অন্যান্য এক্সাম্পলগুলো সিমিলার মেথডে নিজেরাই তোমরা ডিটারমিন করতে পারবে যে কোন বিক্রিয়াটা অ্যাকচুয়ালি ঘটবে বা কোনটা ঘটবে না। রিডাকশন পোটেনশিয়ালকেই বিচার করবে ক্যাথোড এবং অ্যানোডের ক্ষেত্রে। এবারে চলে আসি প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে 50% গাঢ় H2SO4 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ
এখানে সালফিউরিক অ্যাসিডের গাঢ়ত্ব কিন্তু জলীয় দ্রবণে যথেষ্ট বেশি আছে, এরকম অবস্থায় প্ল্যাটিনাম ক্যাথোড এবং অ্যানোড উভয় ক্ষেত্রেই প্ল্যাটিনাম এরকম ব্যবহার করে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা করব। এবং তার মানে এখানে বুঝতেই পারছো যে 50% যে H2SO4 দ্রবণ সেটা এক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করবে। এবারে দেখো, যেহেতু দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে ক্যাথোডে সম্ভাব্য যে বিক্রিয়াগুলো সংঘটিত হতে পারে সেগুলো দেখানো হয়েছে, তাদের করসপন্ডিং রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু লেখা হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে H+ থেকে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে H2 গ্যাস উৎপন্ন হয় তার করসপন্ডিং রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা হায়ার ভ্যালু। সো ফার্স্ট রিয়াকশনটাই সংঘটিত হবে এই ক্ষেত্রে ক্যাথোডে, এবং সেকেন্ড কেসে যে অ্যানোডে যে সম্ভাব্য বিক্রিয়াগুলো হতে পারে এবং তাদের করসপন্ডিং যে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা সেগুলো আমাদের এখানে দেয়া হয়েছে। তো আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে জল থেকে H+ অক্সিজেন এবং ইলেকট্রন রিলিজের মাধ্যমে যে ঘটনাটা, তার যে এই সিস্টেমের করসপন্ডিং যে রিডাকশন পোটেনশিয়াল সেটা কিন্তু আমরা দেখছি লোয়ার ভ্যালুর। তার মানে এটা অ্যাকচুয়ালি সংঘটিত হওয়া উচিত, কিন্তু আবারও ঠিক NaCl এর মতোই এক্ষেত্রেও ওভার ভোল্টেজের জনিত কারণে এই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা ইন প্র্যাকটিস থাকবে না, সেটা এটাকে কিন্তু এক্সিড করে যাবে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ওভার পোটেনশিয়ালের কারণে জল থেকে অক্সিজেন উৎপন্ন হবে না। সেক্ষেত্রে কি ঘটবে না, সেক্ষেত্রে আমরা দেখব যে সালফেট আয়ন থেকে পারক্সি ডাইসালফেট যে আয়নের কথা আমরা উল্লেখ করেছি, এই বিক্রিয়াটাই সংঘটিত হবে, যদিও রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা কিন্তু এক্ষেত্রে হায়ার, কিন্তু ওভার ভোল্টেজের কারণে এই বিক্রিয়াটা অর্থাৎ অক্সিজেন উৎপাদনের ঘটনাটা ঘটবে না। এবার এখানে লক্ষ্য করো, যেহেতু দ্রবণে সালফিউরিক অ্যাসিড আছে, সে প্রচুর মাত্রা H+ উৎপন্ন করছে। সো H+ এবং H2OH 2- আয়ন এরা পরস্পরের মধ্যে যদি যুক্ত হয়ে যাচ্ছে বলে ধরে নেওয়া হয়, তাহলে দ্রবণে কিন্তু H2H2OH, যার নাম পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিড আর একটা নাম মার্শালস অ্যাসিড, এটা কিন্তু উৎপন্ন হবে। এবং আমরা দেখেছি ক্লাস 11-এ যখন হাইড্রোজেন পারক্সাইডের উৎপাদন আমরা পড়েছি, সেক্ষেত্রে কিন্তু মার্শালস অ্যাসিডের সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম। সুতরাং এইভাবে প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে 50% সালফিউরিক অ্যাসিড এর যে জলীয় দ্রবণ তার কিন্তু তড়িৎ বিশ্লেষণকালে আমরা মার্শালস অ্যাসিড পেয়ে যাব। তাহলে এই গেল তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে প্রাথমিক বিষয়ের আলোচনা। সেটা পরের আলোচনায় আমরা এই তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে ম্যাথমেটিক্যাল যে অ্যাপ্লিকেশনসের ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।